আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় যুদ্ধবাজ ট্রাম্প কি পিছু হটছেন। আজকে আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে না গত কয়েকদিন ধরেই আলোচনার প্রধান বিষয় মধ্যপ্রাচ্য পরিস্থিতি। সেখানে দুই পক্ষই আমরা দেখছি যে নতুন নতুন করে হামলা শুরু করছে, নতুন স্থাপনা এগুলোতে টার্গেট করছে, লক্ষ্যবস্তুতে আঘাত করছে। এর মধ্যে দিয়ে কূটনৈতিক কিছু বিষয়ও চলছে, যে যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানানো আছে। আমি আলোচনায় যাবার আগে আমি কয়েকটি বক্তব্য উল্লেখ করতে চাই। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সর্বশেষ, তিনি বলেছেন আমরা যদি 2 সপ্তাহের মধ্যে আঘাত না করতাম তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষদের হাতে পরমাণু অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে। আরেকটি বক্তব্য উল্লেখ করতে চাই, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন ইরান যুদ্ধে চালকের আসনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে যুদ্ধে টেনে এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন ট্রাম্পকে কিং অফ স্পিচ হওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে আসতে প্ররোচিত করেছেন নেতানিয়াহু। ট্রাম্প এখন লর্ড অফ ওয়ার হিসেবে যাত্রা শুরু করেছেন। যুদ্ধের আরেকটি বিষয় সতর্ক করে তিনি বলেছেন এটি মধ্যপ্রাচ্যের বাইরেও ভূ রাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি ভেঙে দিতে পারে। তুষার ভাই, উনি তো ব্যাখ্যাই করে দিয়েছেন যে কি হবে এবং কি হতে পারে, তো এটা নিয়ে তার নতুন করে কিছু বলার নাই। তবে ওই বিষয়টি প্রমাণ সাপেক্ষ যে আর 2 সপ্তাহ দেরি করলে একটি পরমাণু অস্ত্র তারা পেয়ে যেত। তিনি বলেছেন পাগলাটে মানুষদের হাতে, আসলে কে পাগলাটে? অস্ত্র আর একাধিক অস্ত্র তো কিছু আসে যায় না, এই জন্য যে অস্ত্র থাকলেই তো সেটা ব্যবহার করা যায় না। যেমন অন্যান্য বহু দেশের কাছেও এরকম অস্ত্র আছে বলে অভিযোগ রয়েছে, অথবা কারো কারো ক্ষেত্রে প্রমাণও রয়েছে। যেমন এই আক্রমণকারী পক্ষ যে ইসরায়েল, তাদের হাতেও এই ধরনের অস্ত্র আছে বলে অসমর্থিত সূত্র সবসময় বলে, এবং এটা কিন্তু অলমোস্ট প্রমাণিত। তাদের এই কার্যক্রম বহু পুরনো এবং তারা এতে সফলতাও পেয়েছে, এটা সবাই জানে। অতএব তাদের কাছেও তো আছে, তারা কি সেটা ব্যবহার করতে পারে? পারে না। এখন পাগলাটে মানুষকে বা কে পাগলাটে নয় এটাও প্রমাণ সাপেক্ষ, কারণ আচরণের ভেতর দিয়ে যদি পাগলাটেপনা কেউ বিবেচনা করে তাহলে সবারই একটা সাধারণ জ্ঞান আছে এবং সেখান থেকে বুঝতে পারবে যে কে পাগলাটে এবং কে না। আর আমার কাছে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের পুরনো ইতিহাস যদি আপনারা সবাই দেখেন, আমরা দেখি, তাহলে দেখব উনি মিডিয়ার প্রতি তার এক ধরনের আগ্রহ সবসময় ছিল ছোটবেলা থেকে, এবং উনি এমনকি ছবিতে অভিনয় করেছেন, হোম অ্যালোন ছবিতে উনি অভিনয় করেছেন। আপনার মনে আছে কিনা জানি না। হ্যাঁ, এবং ওই হোটেলে যেখানে চিত্রায়িত হয়েছিল ওই হোটেলের মালিকানাও তার ছিল, এবং সেইখানে তিনি এই একটা অভিনয় করেছিলেন। ম্যাকওয়েলে কালকিন উনি ঘুরে দাঁড়িয়ে বলেন, ওই একটা সংলাপ দেন ক্রিসমাসের সময়। এবং আরও বিষয় রয়েছে, যখন উনি তার প্রাথমিক ব্যবসা শুরু করেন তখনও কিন্তু ওনার একটা বড় কাজ ছিল মিডিয়াতে রেগুলার হাজির হওয়া, সাক্ষাৎকার দেওয়া। উনি একাধিক টকশোতে হাজির হতেন এবং সেখানে সাক্ষাৎকার দিতেন। সেখানে তিনি জীবনে প্রেসিডেন্ট হতে চান এরকম কথাবার্তা বিভিন্ন সময় বলেছিলেন এবং নিজেকে ডেমোক্র্যাট হিসেবে ঘোষণা করেছিলেন। পরে কিন্তু তিনি রিপাবলিকান দলে এসেছেন। আবার কেন রিপাবলিকান দলে গিয়েছেন এটা জিজ্ঞেস করার পরে উনি বলেছেন যে ওদের নেতা ছিল না, তাই আমি গিয়েছি, কারণ ওইখানে শূন্যতা আছে, অতএব আমি সেটা পূরণ করেছি। উনি আসলে মূলত একজন ভালো ব্যবসায়ী, উনি অপরচুনিটি বোঝেন এবং অপরচুনিটি ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আসলে সারা পৃথিবীতে একটা যুদ্ধাবস্থা তৈরি করা হয়েছে এবং এই যুদ্ধাবস্থা তৈরি করার দায়িত্ব কিন্তু আসলে সবসময় আক্রমণকারীকে নিতে হয়, এটা তো যিনি আক্রান্ত হন তিনি নেন না। ফলে এহুদ বারাক যেটা বলেছেন এটা সত্যি কথাই বলেছেন উনি। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে দেখবেন যে কখন এই আক্রমণটা শুরু হলো। মূলত এইটা বৃহৎ পরাশক্তিগুলি, এই মুহূর্তে যারা বৃহৎ পরাশক্তি তাদের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক যুদ্ধের একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় তেল, গ্যাস, জ্বালানি নিয়ন্ত্রণের একটি বিষয় রয়েছে। রেয়ার আর্থ মেটেরিয়াল বা এক ধরনের দুর্লভ যে খনিজ সম্পদ সেইগুলির অধিকারের একটা ব্যাপার আছে। ভবিষ্যতে যেহেতু এআই ভিত্তিক সমাজ তৈরি হতে যাচ্ছে, সেই এআই ভিত্তিক সমাজে কারা এটাকে নিয়ন্ত্রণ করবে সেই প্রশ্ন আছে। এই সব কিছু মিলিয়ে আসলে পৃথিবীতে একটা নতুন পোলারাইজেশনের সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে কোনো কোনো ক্ষেত্রে একটু দুর্বল অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যা করছেন তার দেশের জন্য আসলে ঠিক ভেবে সেটা করছেন।
কিন্তু এটার জন্য পৃথিবীতে কি প্রতিক্রিয়া হতে পারে এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। এবং এই মাথা ব্যথা যে তার পৃথিবী নিয়ে নাই এটা আমরা আগেও দেখেছি। যেমন কোভিডের সময় উনি, আপনার মনে আছে নিশ্চয়ই, যে বলেছিলেন এটা চায়না ভাইরাস, এটা চীন থেকে এসেছে। উনি কিন্তু কোনো তথ্য ছাড়াই বলে দিয়েছিলেন। তারপরে উনি আরো একটা কাণ্ড করেছিলেন, তহবিল বন্ধ করে দিয়েছিলেন, WHO তহবিল বন্ধ করে দিয়েছিলেন এবং WHO থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। উনি পরিবেশ বিষয়ক যে সম্মেলন সেখান থেকেও নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন এবং পরিবেশ সংক্রান্ত বিষয়কে সব বলেছেন গাঁজাখুরি। তো এরকম অনেক কিছু তিনি করেছেন, যার জন্য আমার কাছে মনে হয় যে আচরণ ভিত্তিক বিবেচনায় গেলে পাগলাটে মানুষ কে পাগলাটে এইটা আসলে মানুষ বুঝতে পারে। তারপরেও এত শক্তি তাদের, যে শক্তির মধ্যে তারা কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে তারা তাদের প্রতিপক্ষকে দমন করার জন্য। সেইখানে অর্থনৈতিক অবরোধ আছে, সেইখানে সশস্ত্র আক্রমণ আছে, সেইখানে এক ধরনের বিশ্বব্যাপী বয়কটিংয়ের একটা ব্যাপার আছে এবং ভিসা, ইমিগ্রেশন এইগুলি নিয়ন্ত্রণ করার ব্যাপার আছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় পরাশক্তি এবং এই পরাশক্তি আসলে এই মুহূর্তে এমন একটা অবস্থা আছে যে তারা মনে করছে তারা যা খুশি তাই করতে পারে এবং সেটাই তারা করছে এবং তাদের যারা মিত্র তারাও এই বিষয়টা নিয়ে তেমন কিছু বলছে না। এখন পৃথিবীতে যে আন্তর্জাতিক আইনগুলি আছে, আন্তর্জাতিক আইনগুলি যারা তৈরি করেছেন তারা কিন্তু এগুলি কিভাবে প্রযুক্ত হবে এটার খুব একটা শক্তিশালী কোনো কিছু করতে পারেন নাই। ধরেন আমি এবং ফুয়াদ আমরা বড় বড় অস্ত্র কামান নিয়ে আমরা যুদ্ধ শুরু করলাম। আপনি হচ্ছেন বিচারক, কিন্তু আপনাকে আমি কোনো কামান বন্দুক কিছুই দেই নাই। আপনি কি আমাদের মাঝখানে দাঁড়িয়ে বলতে পারবেন থামো? এটা পারবেন না। আপনি দূর থেকে বলবেন এটা ঠিক হচ্ছে না, এটা কি করছেন, কিন্তু মাঝখানে আপনি দাঁড়ানোর ঝুঁকি নেবেন না। তো আমাদের যত আন্তর্জাতিক সংস্থাগুলি আছে যারা বিচার আচার করে এদের কারোই তো কোনো মানে বাহিনী নাই। আপনি তো বলতে পারবেন না যে তুমি যদি না থামো তোমাকে আমি শায়েস্তা করবো, এটা তো আপনি বলতে পারছেন না। জাতিসংঘ তৈরি করে ওই জাতিসংঘে এই মোড়লদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে পৃথিবীর শান্তি রক্ষার্থে, কিন্তু মোড়লরা যদি নিজেরা ঝগড়া করে তাহলে কে এটাকে রক্ষা করবে? এটার কোনো রক্ষা কবচ নাই। তো লিগ অফ নেশনস যেভাবে ব্যর্থ হয়ে গিয়েছিল, আমাদের জাতিসংঘ সেভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে এবং এই ব্যর্থতার নমুনা তো অনেক আছে। তার মধ্যে একটা ব্যর্থতা আমাদের দেশেও হয়েছে। আপনার নিশ্চয় মনে আছে গত বছর ইউএন মহাসচিব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে আমাদের প্রধান উপদেষ্টার সাথে একবেলা নাকি রোজাও রেখেছিলেন। এইটা আমি প্রথম শুনলাম যে আমাদের রমজান মাসে অন্য ধর্মের লোক রোজা রাখে, তো ভালো। তারপরে তারা ঘোষণা দিয়েছিলেন এবং আমাদের প্রধান উপদেষ্টা যে এই বছরের ঈদের নামাজ উনি রোহিঙ্গাদের সাথে পড়বেন। আমি তো দেখলাম উনি নিজের নিরাপত্তা নিয়েছেন 1 বছরের জন্য, এই নামাজ পড়ার বিষয়টা উনি ভুলেই গিয়েছেন। তো এরকমই হয় আসলে, বুঝলেন? ওই বড় বড় শক্তিরা যেসব কথাবার্তা বলে ওগুলো কোনো কাজে লাগে না এবং জাতিসংঘ যা বলে সেটা কোনো কাজেই লাগে না। তুষার ভাইয়ের কাছে আবারও আসবো আমি, পর্যায়ে আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে যে যুদ্ধবাজ ট্রাম্প কি পিছু হটছেন নাকি ইরানের অবস্থা কি খারাপ হতে পারে, কি মনে হয় আসলে? ধন্যবাদ। যুদ্ধের ব্যাকরণ হচ্ছে যুদ্ধ পরিকল্পনা করে শুরু করা যায়, শেষ করা যায় না। কারণ যুদ্ধ শুরু হয়ে গেলে এতগুলো মানে প্রত্যাশা করা হয় নাই এমনগুলো ঘটনা ঘটে, যারা প্লেয়ার ছিলেন না ওই সকল প্লেয়াররা ওই খেলাতে যুক্ত হন। এই সব বাস্তবতায় যেটা হয়, যুদ্ধ থেকে সাডেনলি প্ল্যান করে চলে আসা যায় না, উইথড্র করা যায় না। এখন আমেরিকা এবং ইসরায়েলের বাস্তবতা হচ্ছে অলমোস্ট যুদ্ধে জেতার ইতিহাস কিন্তু আমেরিকার অলমোস্ট নাই। আপনি যদি গত 100 বছরের ইতিহাস দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছাড়া এর পরের যত যুদ্ধগুলো তারা করেছে এর প্রত্যেকটা যুদ্ধে মোরাললেস তারা কিন্তু হেরে গিয়েছে। সর্বশেষ দেখেন যে আপনার আফগানিস্তানে কিভাবে নির্লজ্জের মতো রাতের অন্ধকারে সব কিছু রেখে থেকে তারা পালিয়ে চলে গেছে, ভিয়েতনাম ওয়ার থেকে শুরু করে সব জায়গায়। তো পশ্চিমাদের যুদ্ধে জেতার ইতিহাস কিন্তু কম। ইসরায়েলেরও তাই, অধিকাংশ যুদ্ধে সে হারে এবং যখনই সে হারে তখন দেখবেন যে মধ্যস্থতা করে জাতিসংঘের মাধ্যমে সে উইথড্র করবার মতো একটা সিচুয়েশনে সে চলে যায়। এখনও অবস্থা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যেই উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে তার ধারে কাছেও তারা নাই আসলে, এবং উদ্দেশ্যটা কিন্তু বারবার শিফট করেছে। কেন তারা এই যুদ্ধে যাচ্ছে? আপনি যদি প্রথম যেদিন সে বোম্বিং শুরু করে 6 দিন আগে সেখানে যদি ব্রিফিংটা দেখেন, সেখানে ট্রাম্প বলছে যে ইমিনেন্ট থ্রেট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তার পিপল, যে
যুক্তরাষ্ট্র এবং তার জনগণের প্রতি ইরানের পক্ষ থেকে একটা অবিলম্বে একটা হুমকি আসতেছে তাদের নিরাপত্তার প্রশ্নে। হুমকিটা কি? যুদ্ধ কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করতে কংগ্রেসের অনুমোদন লাগে, পার্লামেন্টের অনুমোদন লাগে, সেখানে পার্লামেন্টের অনুমোদন নেই এবং সে পার্লামেন্টের কাছে এটা বলেও নাই যে তার থ্রেটটা কি। ক্রস পার্টি লিডারদেরকে ডাকবে, অ্যাটলিস্ট বলবে যে দিস দ্য সিচুয়েশন, ইন্টেলিজেন্স এজেন্সি কি বলছে না বলছে। এরপরে দেখলাম কিছুক্ষণ পরেই, একদিন না দুদিন পরে বলছে যে ওখানে রেজিম চেঞ্জ হবে, আমরা নতুন রেজিম বসাবো যারা গণতন্ত্রের জন্য ইরানি জনগণকে তারা গণতন্ত্র উপহার দেবে, ব্লা ব্লা ব্লা, যেগুলো তারা ইরাক দখল করার সময়, বিভিন্ন দেশ দখল করার সময় যেগুলো কথাগুলো তারা বলে। তো ওখানে কোনো রেজিম চেঞ্জ হয় নাই। খামেনিকে মারলে অথবা কয়েকজন জেনারেলকে মারলেই, গত জুন মাসে তো কয়েক ডজন জেনারেল মিলিটারি অফিসারকে মারা হয়েছে। তো কি হয়েছে আমেরিকাতে? প্রেসিডেন্টকে মারা হয়েছে, বিমান এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে আপনার হিজবুল্লাহর প্রধানকে মারা হয়েছে। তো কি হয়েছে? কিছুই হয়নি। তো সেই কারণে রেজিম চেঞ্জ এখানে হয়নি। তারপরে আবার পারপাস চেঞ্জ করা হলো, বলছে যে আমরা ওইখানে যে নিউক্লিয়ার বোমা আছে, বোমা বানানোর থেকে তারা খুব কাছাকাছি চলে আসছে, WMD আছে, এই সেই আছে, এগুলোকে আমাদেরকে বাড়িত করতে হবে। তো এখন ইতিমধ্যে তো 2015-র যে অ্যাটমিক এনার্জির মধ্যস্থতা যে চুক্তি হয়েছে, সেন্ট্রাফিউজ যেটা ছিল, যে উপাদানগুলো ছিল, এগুলো তো অলরেডি রাশিয়ার কাছে দিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার সাথে ইরানের আলাদা চুক্তি আছে এবং সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলছে যে ইরান কোনো অ্যাটমিক বোম বানানোর চেষ্টা করছে না। তাহলে সেখানে কি ধ্বংস করবার জন্য আপনারা যাবেন? কিছু নাই তো ওখানে। ইরাকেও তো একই অবস্থা ছিল, হয়েছে একই অবস্থা। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা লক্ষ্য যদি খেয়াল করেন যেগুলো তা সে ঘোষণা করেছে, এই ঘোষিত প্রত্যেকটা লক্ষ্য কিন্তু ফেল করেছে। ইসরায়েলের ক্ষেত্রে একই অবস্থা। দেখেন, ইসরায়েলও এই কথাগুলো বলেছে, যেখানে একটা স্বৈরাচার বসে আছে, তার নিজের দেশের হাজার হাজার লোকদেরকে সে মারে, হত্যা করে। কে বলছে? যে গত 2 বছরে গাজাতে 50,000 শুধু শিশু হত্যা করেছে, সে বলছে ইরানিয়ান রেজিম নাকি ইরানে হাজার হাজার লোক মারছে। কথা সত্য, ইরানিয়ান রেজিমও দেশে মানবাধিকার লঙ্ঘন করা, মেয়েদের অধিকার, তারপরে হচ্ছে দেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে স্বাধীনতা রেস্ট্রিক্ট করা, অনেক লিমিটেশন আছে তার স্টাইল অফ গভর্নেন্সের যে বাস্তবতাটা। কিন্তু সেটা তার দেশের ব্যাপার, তার দেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় থাকবে, থাকবে না, প্রয়োজনে গণ অভ্যুত্থান করবে, যুদ্ধ করবে। তাহলে আসলে পারপাসটা কি? একটা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা বলছে তারা এগুলো করছে ওখানে অ্যাটাক করার জন্য, এটা তার পারপাস। কিন্তু আমরা প্রিসাইজলি দেখতে পাচ্ছি এগুলো আসলে পারপাস না এবং এগুলো অ্যাচিভ করবার মতো অবস্থায় তারা নাই। তাহলে আসলে কেন তারা এটা করছে? কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমেরিকার জন্য টার্গেট হচ্ছে যে আমেরিকার অর্থনীতির অবস্থা ভালো না, আমেরিকার ইকোনমি কন্ট্রাক্টেড হয়ে যেতে পারে, ইকোনমি প্রচণ্ড ঋণাত্মক হয়ে গেছে, ঋণের বার্ডেন বেড়ে গেছে। তারা যে পরিমাণ ট্রাম্প বলেছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, প্রচুর ম্যানুফ্যাকচারিং হবে, লক্ষ লক্ষ মানুষের চাকরি বাকরির ব্যবস্থা হবে, মিড লেভেলের আর্নিং ক্যাপাসিটির জব তৈরি হবে, সেগুলো কিছু হয়নি। নভেম্বর মাসে মিড টার্ম ইলেকশন আছে, মধ্যবর্তী নির্বাচন। মধ্যবর্তী নির্বাচন মানে হচ্ছে আমেরিকার যে কংগ্রেস, সংসদে যে 2টা কক্ষ আছে, নিম্ন কক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে 435 জন সদস্য, ওটাতে পুরোটা নির্বাচন হবে। সিনেটে 100 সদস্যের ভিতরে 35 জন নির্বাচন হবে। বর্তমানে কিন্তু কংগ্রেসে রিপাবলিকানরা মেজরিটি আছে। তো এই যে তার আমলনামার 2 বছরের রেকর্ড, এই রেকর্ড নিয়ে সে যদি নভেম্বরে ইলেকশনে যায়, ধরে না হচ্ছে সে ইলেকশনে হেরে যাবে। অতএব মিড টার্ম ইলেকশনে এই ওয়ার হচ্ছে আমেরিকার হিস্ট্রিতে রাজনীতিকে ইনফ্লুয়েন্স করা, নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার একটা মানে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এর আগেও বহুবার প্রেসিডেন্টরা এই কাজগুলো করেছেন এবং সেটা যদি ইসরায়েলের সাথে হয়, মধ্যপ্রাচ্যে হয়, তখন এটার পয়েন্ট স্কোরিংটা অনেক বেড়ে যায়। কিন্তু এটা এখানে বুমেরাং হয়েছে, ব্যাকফায়ার করেছে। আপনি যদি রিপাবলিকানদের মধ্যেই দেখেন, কংগ্রেসের রিপাবলিকান লিডার যারা আছে, ক্যালিফোর্নিয়ার গভর্নরকে দেখলাম, তারপর টাকার কার্লসন আছে একজন প্রমিনেন্ট সাংবাদিক, খুবই রাইট উইং ট্রাম্পের সাপোর্টার, এরা সবাই কিন্তু এই যুদ্ধের সমালোচনা করছে। ফরেন মিনিস্টার যে ছিল, তাদের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও তো বলেই ফেলেছে যে এটা আমাদের প্ল্যান ছিল না, এটা ইসরায়েলের একটা যুদ্ধ, তারা প্ল্যান করেছে, আমাদেরকে ইনভলভ হইতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমেরিকার আসলে যুদ্ধে যাবার কোনো প্ল্যান ছিল না, কোনো লক্ষ্য ছিল না। যেহেতু ইসরায়েল এই যুদ্ধটা করবে, তার ট্র্যাপে ফাঁদে সে আমেরিকাকে নিয়ে ফেলেছে এবং ইসরায়েলি লবি যেহেতু আমেরিকাতে খুব স্ট্রং, তাদের বিকল্প কোনো জায়গা ছিল না। আমেরিকা আর কি অ্যাচিভ করতে চায় এখান থেকে? আসলে টেকনিক্যালি হচ্ছে চায়না কন্টেইনমেন্ট পলিসি তার বহু বছরের, 91 সাল থেকে কন্টেইন করার জায়গাতে আছে। এখন চায়নাকে সে কন্টেইন করতে পারছে না।
চায়নার ইকোনমি ডেভেলপ করছে, অনেক ইন্ডেক্সে চায়না আমেরিকাকে ছাড়িয়ে গেছে, মিলিটারি পাওয়ার ডেভেলপ করছে, চায়নার প্রতিবেশী দেশগুলোর সাথে চায়নার সম্পর্ক ভালো, চায়নার হাতে প্রচুর মানে এক্সট্রা মানি আছে। যেখানে পশ্চিমাদের অবস্থা হয়েছে তারা ঋণগ্রস্ত, আপনার ডলার ছাপায়, কাগজ ছাপায়, বন্ড তৈরি করে, ঋণপত্র তৈরি করে দেশ চালাচ্ছে। চায়নার কাছে প্রচুর সারপ্লাস ফান্ড আছে তার রিজার্ভে, এই ফান্ড সে সারা দুনিয়াতে ঋণ হিসাবে দিচ্ছে, অতএব ওই দেশগুলোর সাথে তার সম্পর্ক তৈরি হচ্ছে, প্রভাব তৈরি হচ্ছে। তো সেই জায়গাতে এই প্রভাবটা সে কিভাবে কার্টেল করবে, অনেকভাবে চেষ্টা করছে কিন্তু ওয়ার্ক করতেছে না। চায়নাতে যদি তার যে গ্লোবাল সেকেন্ডারি মাল সাপ্লায়ারের যে ব্যবসাটা তার আছে, এইটা করে দিলে যেটা হবে, টোটাল গ্লোবাল ইকোনমি কলাপস করবে। পশ্চিমা দেশগুলোতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাদের যে ক্রয় ক্ষমতা আছে ওটা নিজ দেশে বানায় ওই কাপড়টা, ওই প্রোডাক্টটা সে ব্যবহার করতে পারবে না, সস্তায় চায়না এটা তৈরি করে দিচ্ছে। তাহলে চায়নাকে আঘাত করবার একমাত্র জায়গা আছে, চায়নার যদি এনার্জি সাপ্লাইতে আপনি ব্যাঘাত তৈরি করতে পারেন। চায়নার যেটা সবচেয়ে দুর্বল জায়গা ইকোনমির, সেটা হচ্ছে তার বিশাল দেশ কিন্তু তার সাফিসিয়েন্ট তেল গ্যাস নাই তার দেশে, তাকে এটা টোটালি ইম্পোর্ট করতে হয়, ভেনেজুয়েলা থেকে করতে হয়, ইরান থেকে করতে হয়, আপনার ব্ল্যাক মার্কেটে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে করতে হয়, এবং সেটা করতে হয় আটলান্টিক, প্যাসিফিক, হরমুজ এই জায়গাগুলোকে ব্যবহার করে। তাহলে এখন আমেরিকা চাচ্ছে চায়নার এনার্জি সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ নেওয়া। একটা অংশে নিয়ন্ত্রণ সে নিয়ে ফেলেছে গত 2 মাস আগে ভেনেজুয়েলাতে, ভেনেজুয়েলার মাদুরোকে গ্রেফতার করে ধরে নিয়ে এসে ওইটার সাপ্লাইয়ের নিয়ন্ত্রণটা সে নিয়েছে। দ্বিতীয় তার টপমোস্ট সাপ্লাইয়ের সোর্স হচ্ছে ইরান। এখন সে এই জন্য টার্গেট করেছে ইরানকে সে চোখ করবে, গলা চেপে ধরবে। ইরানের তেল গ্যাস সেকেন্ড থার্ড মজুদ সারা দুনিয়ার, এইটাকে যদি সে চোখ করে ফেলতে পারে, তাহলে চায়নাতে ইকোনমির যে জ্বালানির যে স্মুথ সাপ্লাইটা, এইটাকে সে কার্টেল করে দিতে পারবে, যেটা করে সে চায়নার অর্থনীতিকে কাবু করতে পারবে। কিন্তু এইটা তার জন্য হিতে বিপরীত হয়েছে। এটা হলো আমেরিকার পারপাস। আপনার সেকেন্ড পার্টে আমি বলবো যে ইসরায়েল আসলে কি অ্যাচিভ করতে চায় এখান থেকে। আমি এটি নিয়ে কথা হবে। তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, কতদিন ধরে চলবে এই যুদ্ধের এখনো পর্যন্ত কেউ সেভাবে বলতে পারছে না যে কতদিন পর্যন্ত আসলে যেতে পারে, কিন্তু তারপর একটি হিসাব দেওয়া হচ্ছে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দেশটির অর্থনীতিতে সর্বোচ্চ $210 বিলিয়ন পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছেন আর্থিক বিশ্লেষক কেন্ট স্মেটার্স। তিনি বহুল ব্যবহৃত পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক। এই বিষয়টি আসলে মানে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, নতুন নতুন যে আমরা জায়গাগুলো দেখছি বা হামলাগুলো ছড়াচ্ছে, তাতে কি ভূ রাজনৈতিক একটি প্রভাব তো নিশ্চয়ই পড়তে যাচ্ছে? ভূ রাজনৈতিক প্রভাব তো অনেক দিন থেকে আছে। ইরানের সঙ্গে যে সংঘাত এবং মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাত তো বহুদিন ধরে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। এটা আরো বাড়বে, এটাকে এসকালেশন বলে, এটা আরো ঘনীভূত হবে, আরো বেড়ে যাবে। কিন্তু খরচ তো যুদ্ধে থাকবেই, এবং খরচ করার সক্ষমতা অবশ্যই আক্রমণকারীদের বেশি, কারণ তারা পৃথিবীর অর্থনৈতিক পরাশক্তিও। এবং আপনি যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে এই যে দুইটি দেশ, এই দুইটি দেশের মধ্যে মিত্রতা অত্যন্ত প্রবল। ফলে এরা আবার পৃথিবীর অর্থনীতিকে অন্যভাবে নিয়ন্ত্রণ করে। যেমন যে দেশটি মধ্যপ্রাচ্যে, ইসরায়েল, তারা কিন্তু পৃথিবীর ব্যাংকিং, অর্থনীতির একটা বৃহৎ জায়গাতে তাদের বিনিয়োগ, এইসব জায়গাতে তাদের বৃহৎ প্রভাব আছে। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতা বেশি আক্রমণকারীদের, কিন্তু ওদের খরচও বেশি। এই কারণে যে তাদের যেসব অস্ত্র বলেন বা তাদের যেসব খরচ বলেন, এই সব কিছুই আক্রান্ত ইরানের চাইতে বেশি। কারণ ইরানের তো স্থলযুদ্ধ করতে হচ্ছে না, কিন্তু আমেরিকানদেরকে পুরো পৃথিবী জুড়ে ঘাঁটি মেনটেন করতে হয় এবং তাদেরকে সৈন্য পাঠিয়ে রেখে দিতে হয় এবং এদেরকে প্রচুর বেতন দিতে হয়। এদের এক একজন সৈন্যের জীবন রক্ষার্থে তাদের যত ধরনের গেজেট ব্যবহার করতে হয়, আক্রান্ত পক্ষ তারা যেহেতু দুর্বল, তাদের সৈন্যদের জীবন নিয়ে তারা এই পরিমাণ খরচ করে না। ফলে শুধু যুদ্ধেরই প্রতিরক্ষা খরচই তাদের অনেক বেশি। তাদের স্যাটেলাইট পালতে হয়, তাদের জাহাজ পালতে হয়, তাদের গোয়েন্দা পালতে হয়, তাদের অস্ত্রগুলি সব অধিক ব্যয় করে বানাতে হয়, কেননা তাদের নিজস্ব তৈরিকৃত অস্ত্র আসলে রাষ্ট্র তৈরি করে না, ডিপ স্টেটের জন্য না, রাষ্ট্র তৈরি করে না। হ্যাঁ, এরা তৈরি করে হচ্ছে তাদের যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে, অর্থাৎ তাদের যে সামরিক শিল্প আছে, সেই শিল্প এগুলো তৈরি করে। এগুলো কিন্তু ব্যক্তি মালিকানাধীন। ফলে যুদ্ধের যে কোনো প্রফিট
এই পুঁজিবাদী দেশ, বিশেষ করে এই পশ্চিমা দেশগুলিতে তাদের ব্যবসায়ীদের কাছে যায়। ফলে এই যুদ্ধটা চালানোর সক্ষমতা ততদিনই তাদের থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীদের অর্থে টান না পড়বে এবং যতক্ষণ পর্যন্ত এই খরচ তারা বহন করতে পারবে। এখন আপনার কি মনে হয় যে আসলে যুক্তরাষ্ট্র কি কতদিন আসলে এটি টানবে, বা সে কি আসলে পিছু হটার জন্য কোনো চিন্তা ভাবনা কি করছে কিনা? সে কতদিন টানবে এর চেয়ে বড় বিষয় হচ্ছে তার মিত্ররা কতদিন তার এই পাশে দাঁড়িয়ে এই যুদ্ধকে সহ্য করবে। কেননা তার পকেটে টান না পড়লো তার মিত্রদের পকেটে তো টান পড়বে। যেমন দুবাই হচ্ছে একটা ট্যুরিস্ট এরিয়া, দুবাইয়ের কিন্তু রপ্তানি পণ্য নাই ওই অর্থে। দুবাই হচ্ছে একটা জায়গা যেখানে এটা একটা হাব, যেখানে এশিয়াতে যারা সাপ্লাই চেন মেনটেন করে, এশিয়ার একটা অংশে সাপ্লাই চেন মেনটেন করার জন্য দুবাইয়ের পোর্ট, দুবাইয়ের গুদাম বা স্টোরেজ সিস্টেম, দুবাইয়ের ফ্রি জোন এগুলাকে ব্যবহার করে। ফলে দুবাইতে যদি ট্যুরিস্ট আসা কমে যায়, দুবাইতে যদি লোকজন থাকতে না চায়, দুবাইতে যদি জাহাজ আসা যাওয়া কমে যায়, তাহলে বিপদে পড়বে দুবাই। দুবাই কিন্তু তেল সমৃদ্ধ দেশ না। আরব আমিরাতের কথা যদি চিন্তা করেন, তারা মধ্যপ্রাচ্যই একটি মানে ইউএই যেখানে আছে, তো সেইখানে যদি আপনি চিন্তা করেন আবুধাবি আবার কিছু তেল বিক্রি করে। আবার যদি আপনি ছোট ছোট স্টেটগুলোর কথা চিন্তা করেন, তারা আবার পর্যটনের উপর নির্ভরশীল। আবার আপনি যদি বাহরাইনের কথা চিন্তা করেন, বাহরাইনেরও একই অবস্থা। তারপরে যদি আপনি এই পাশে আসেন সৌদি আরবের একটা বড় ব্যবসা হচ্ছে হজ, এবং হজের মাধ্যমে তারা প্রচুর আয় করে। তারা তো শান্তিতেই ছিল আসলে মধ্যপ্রাচ্যের লোকজন, হঠাৎ যুদ্ধ, বিমান চলাচল যে বন্ধ হচ্ছে, যেমন কাতারে বিমান চলাচল যে বন্ধ হচ্ছে, দোহাতে বিমান যাচ্ছে না, এটা ক্ষতিকার হবে কাতারে। তো এই মিত্রগুলি একটা সময় বলবে যে এই যুদ্ধ যদি তুমি করো, আমার এই যুদ্ধ করার সক্ষমতা আমার নাই, আমি এই যুদ্ধের মধ্যে থাকতে পারবো না। জি, আপনার কাছে আবারও শুনবো বিস্তারিত। আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে। আমরা দেখছি যে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবেই। আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখছি যে তার লং রেঞ্জ মিসাইল যেগুলো আছে সেগুলো তারা পরীক্ষা করছে, তার মানে দূর থেকে টার্গেট করা হবে আর কি। আসলে কি মনে হচ্ছে, আমেরিকা কি আসলে মধ্যপ্রাচ্য তার জন্য কি আসলে চোরাবালি? তার জন্য মানে সবসময় এটা চোরাবালি ছিল। আমেরিকা দেখেন তার জন্মের পর থেকে 1776-এর পর থেকে সে যুদ্ধ করে নাই এমন বছর হইল 16টা বছর। বাকি হেন কোনো বছর নাই যে সে যুদ্ধ করে নাই। পৃথিবীর ইতিহাসে এই লেভেলের ওয়ার মঙ্গারিং নেশন, মানে যুদ্ধবাজ জাতি, মানে মঙ্গলদের পরে, চেঙ্গিসদের পরে আর কেউ ছিল বলে আমার জানা নাই আর কি। তো সে যুদ্ধ করতে পছন্দ করে এবং এটার মনস্তাত্ত্বিক জায়গা আছে। দেখেন যে এই দেশগুলো তৈরি হয়েছে কিভাবে। হোয়াইট সেটলার কলোনিয়াল স্টেট বলি, যে ইউরোপিয়ান সাদা মানুষগুলো ইউরোপ থেকে বের হয়ে অন্য দেশের দখল করে দেশ বানাইছে। যেমন ইউরোপিয়ানদের একটা অংশ আপনার এই ধর্মযুদ্ধ যেটা চলছিল 16 শতাব্দীতে শুরু হয়ে, এই যে প্রোটেস্ট্যান্ট, কালভিনিস্ট, অর্থোডক্স, ক্যাথলিকদের সাথে এগুলোকে অ্যাভয়েড করবার জন্য, বেঁচে থাকার জন্য তারা পালায়ে চলে গেছে ওইসব দেশে। তো পালায়ে গিয়ে কী করেছে, কোটি কোটি আপনার রেড ইন্ডিয়ান যারা ছিল, ওখানকার যারা নেটিভ, তাদেরকে হত্যা করে তারা একটা দেশ বানাইছে। কেনেডিয়ানরা দেখেন ফার্স্ট নেশন যাদেরকে তারা বলে, তাদেরকে হত্যা করে তারা দেশ বানিয়েছে। অস্ট্রেলিয়া দেখেন অ্যাবরিজিনসদেরকে হত্যা করে লাখে লাখে দেশ বানিয়েছে। নিউজিল্যান্ড দেখেন মাউরি জনগোষ্ঠীকে হত্যা করে দেশ বানিয়েছে। ইসরায়েলও কিন্তু একই রকম একটা সেটলার কলোনিয়াল স্টেট। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যেরকম স্টেট, ঠিক ইসরায়েল হচ্ছে এরকম একটা দেশ যার কোনো নেটিভ জনগোষ্ঠী নাই, লেস দ্যান 5%, যারা ওখানে আসলে বাস করে। তারা অলমোস্ট সবাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে, দেশ দখল করেছে, ফিলিস্তিনিদের জমি দখল করে, বাড়ি দখল করে ওখানে থাকে। তাহলে এখন আমেরিকা আসলে কি চায়, পশ্চিমারা আসলে কি চায়? পশ্চিমারা চায় তাদের মতো
এই যে একটা হোয়াইট কলোনিয়াল স্টেট, এই রাষ্ট্রটা এখানে টিকে থাকুক। 350 মিলিয়ন, ধরেন 35-40 কোটি মুসলমানদের মধ্যে একটা ইহুদি সাদা চামড়ার রাষ্ট্র এখানে থাকলে যেটা হবে, চারপাশে খবরদারি, মাতব্বরি করা, গোয়েন্দাগিরি করা, তাদের জ্বালানি, রিসোর্স এগুলোর উপরে নিয়ন্ত্রণ নেওয়াটা অনেক সহজ হবে। এই জন্য দেখবেন যে ইসরায়েলের নিরাপত্তাটা পশ্চিমের প্রত্যেকটা দেশের নিজেদের নিরাপত্তা পারপাজের অংশ। তার ফরেন পলিসির অংশ হচ্ছে ইসরায়েলকে সেফগার্ড করা, তার ডিফেন্স পলিসির অংশ হচ্ছে ইসরায়েলকে সেফগার্ড করা। যদিও পৃথিবীর কোনো রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে ডিফেন্ড করাটা তার ফরেন পলিসির অবজেক্টিভ হয় না। অ্যালাইড রাষ্ট্র থাকে, বন্ধু রাষ্ট্র থাকে, তারা কমনলি কাজ করে, ডিফেন্স প্যাক্ট থাকে, কিন্তু এই লেভেলে ইসরায়েলকে তারা যে লেভেলে প্রোটেকশন দিচ্ছে পশ্চিমারা, এটা হচ্ছে ওই মনস্তত্ত্বের জায়গায়, দখলদারিত্বের জায়গায়। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার পশ্চিমাদের একটা বড় পারপাস হচ্ছে যে হিন্টারল্যান্ড, তারা মনে করে যে পৃথিবীর মধ্যের একটা জায়গা, যেই জায়গাটা যার নিয়ন্ত্রণে থাকবে সে ডানে বামে পূর্বে পশ্চিমে অন্য জায়গাগুলো নিয়ন্ত্রণে রাখাটা তার জন্য সহজ হবে। এই জন্য দেখবেন যে কনফ্লিক্টটা সে কেন করে, যে একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট করতেছে, এত বছর ধরে স্যাংশন দিয়ে রেখেছে, তো দেশটা দুর্বল হয়ে গেছে, তার নিউক্লিয়ার বোমার উপরে নিয়ন্ত্রণ নিয়েছে, সেন্ট্রিফিউজ, এই মাল মশলা যেগুলো আছে এগুলো এখন সব মস্কোতে আছে, তাহলে তার আর্থিক অবস্থা ভালো না, তার ইরানিয়ান দিনার খুবই দুর্বল হয়ে যাচ্ছে। এই রকম একটা জায়গাতে সে খুবই দুর্বল ডিফেন্সে আছে। অতএব ধারণা করা হচ্ছিল তাকে 2-3 দিনের ভিতরে একটা হাই ইন্টেন্সিটি ওয়ার করলে সে আসলে ভেঙে যাবে, তার কোমর ভেঙে যাবে, সে সারেন্ডার করবে। কিন্তু এটা আসলে ভুল প্রমাণিত হয়েছে। এটা ইরাক না, এটা ভেনেজুয়েলা না, এটা প্রমাণিত হয়েছে যে আপনার 4টা লেয়ারে দেখলাম সুপ্রিম লিডারের সাকসেশন ব্যবস্থাটা রেডি করা আছে, সাকসেশন রেডি করা আছে 4টা লেয়ার, মানে 4জন সুপ্রিম লিডার খুন হওয়ার পরে কে দায়িত্ব নেবে সেটাও তারা তাদের বলে দেওয়া আছে। তাহলে ইনস্টিটিউশন এখানে ভেরি স্ট্রং, একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস কিন্তু এখানে আছে, কিছু লিমিটেশন আছে কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিস কিন্তু ওয়াইডলি আছে। তারা প্রতি 4 বছর পর পরে নির্বাচন করে এবং কোনো রাজনৈতিক দল নাই কিন্তু ইরানে। এখানে হচ্ছে সবাই প্রেসিডেন্ট নির্বাচন করে, সংসদ সদস্য নির্বাচন করে স্বতন্ত্রভাবে, কোনো দল নাই, কারণ তারা মনে করে বিপ্লবের পর সবাই মিলে একটা রাষ্ট্র বানিয়েছে, এখানে আর কোনো দল থাকতে পারবে না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে যেই পারপাসগুলোকে টার্গেট করে এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রত্যেকটা ব্যর্থ হয়েছে এবং আরও সামনের দিনগুলোতে প্রমাণিত হবে যেটা আরও কিভাবে ব্যর্থ হচ্ছে। এবং ইরান এটা যেটা সাকসেসফুলি করতে পেরেছে, চারপাশের প্রত্যেকটা গালফ স্টেটে আমেরিকার রাডার সিস্টেম ধ্বংস করে দেওয়া এবং প্রত্যেকটা দেশের আমেরিকার বেইজে অ্যাটাক করতে পারা, যেটা কিন্তু সে কখনো এর আগে করে নাই। এর আগে শুধু একবার করেছিল কাতারে, আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে করেছে। ট্রাম্প কিন্তু বলছিল হ্যাঁ আমাকে ফোন দিয়েছে, তারা বেইজে অ্যাটাক করবে, আমি এটা খালি করে ফেলছি, কেন কেউ এখানে হতাহত না হয়। ইসরায়েল আসলে কি চায়? ইসরায়েলের পারপাস কি এই যুদ্ধে? এগুলো তো আমেরিকার পারপাস, পশ্চিমাদের পারপাস। ইসরায়েলের পারপাস হচ্ছে তার যে হিস্টোরিক্যাল জায়নিস্ট কান্ট্রি, যেটা ফ্রম নাইল টু দ্য মেডিটেরিয়ান সি, সেই নীল থেকে শুরু করে, নীল নদী থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত পুরোটা মিলে সে একটা আদি জায়নদের রাষ্ট্র বানাবে। এই জন্য যেটা করতে হবে, তার চারপাশের দেশের ল্যান্ড দরকার। দ্বিতীয়ত হচ্ছে শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র যেন চারপাশে না থাকে, তাহলে তার নিরাপত্তা সংকট তৈরি হবে। এই দুইটা পারপাসকে কেন্দ্র করে দেখবেন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা যুদ্ধ আবর্তিত হয়েছে, সেটা ইরাক বলেন, সেটা ইরান বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, তারপরে তুরস্কের কার্ডিশ অংশ বলেন, তারপরে লিবিয়া বলেন, সুদান বলেন, সোমালিয়া বলেন, প্রত্যেকটা জায়গার কেন্দ্রবিন্দু হচ্ছে তার এই ল্যান্ড এক্সপানশন, তার অরিজিনাল যে জায়ন স্টেট, সে স্টেটকে সে তৈরি করতে চায়। তো এই প্রত্যেকটা জায়গাতেই এমন একটা জায়গায় আসছে দেখবেন, এর সাথে আবার দুইটা ব্যক্তিগত স্বার্থ জমে গেছে। ট্রাম্প একটা কনভিক্টেড ক্রিমিনাল, সে প্রেসিডেন্ট না হলে তাকে জেলে যাইতে হইতো। নেতানিয়াহু কিন্তু একটা কনভিক্টেড ক্রিমিনাল, করাপশনের মামলায় তার পরিবারের এবং তার ছেলের সাথে তার কয়েকদিন আগে ঝগড়া হয়েছে, তার ছেলে তাকে চটথাপ্পড় পর্যন্ত দিয়েছে বলে মিডিয়াতে আসছে। এই লেভেলের রিলেশনশিপ আছে তাদের মধ্যে। তাহলে নেতানিয়াহু পার্সোনালি বাঁচার জন্য যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী থাকতে চায়, যুদ্ধ করে হলেও থাকতে চায়। গাজাতে যুদ্ধ করলো 2-2.5 বছর থেকে, এখন ইরানে করছে, এর আগে কয়েক দফা করেছে। ট্রাম্পও একইভাবে জেলে যাওয়া থেকে বাড়িতে হবার জন্য তার একমাত্র উপায় হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্রিভিলেজকে অ্যাভেইল করা, প্রেসিডেন্ট হওয়া। তো এই সব কিছু মিলে যেটা হচ্ছে যে আসলে তারা যে আগুন নিয়ে খেলছে, এটা আসলে তার নিজের ঘর, তার রোমকে সে পুড়িয়ে দেবে। এটা দিয়ে সে আসলে যা অ্যাচিভ করতে চাচ্ছে,
ইরান অন্য দেশগুলোর মতো দেশ না, সেটা ইতিমধ্যে সে প্রমাণ করে দিয়েছে। জি, আপনি দুটি বিষয় খুব বলছিলেন চমৎকার, যে আসলে এর সঙ্গে দুটি ব্যক্তির স্বার্থ জড়িয়ে গেছে এটির সঙ্গে। আমি আপনার কাছে আবার আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, একটু দেশের দিকে দৃষ্টি দেই। অনেকক্ষণ যুদ্ধ নিয়ে কথা হলো। আমরা দেখেছি আজকে জামাত ইসলামের পক্ষ থেকে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কথা বলা আছে। আমি তার বক্তব্যটি একটু উল্লেখ করতে চাই। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ের স্বঘোষিত রাজসাক্ষী উল্লেখ করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লন্ডন কনস্পিরেসির জনক ও গাদ্দার উল্লেখ করে জিজ্ঞাসাবাদের আওতায় আনার পাশাপাশি মন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। আপনার বক্তব্য জানতে চাই এই বিষয়ে। ওনারা তো অনেক বড় দল, ওনারা ভালো বোঝেন। আমরা সাধারণ মানুষ, আমরা একটু সাধারণভাবে বুঝি। এই দুই উপদেষ্টা সিলেক্টেড হয়েছিলেন তখন এই রাজনৈতিক দলগুলি সেখানে ছিলেন, এই সিলেকশন প্রসেসের মধ্যে তারা যুক্ত ছিলেন। এবং প্রফেসর ইউনূস যখন খলিলুর রহমান সাহেবকে নিয়ে আসেন বিদেশ থেকে, এনে হাই রিপ্রেজেন্টেটিভ করেন, তারপরে আবার তাকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেন, এরকম নানান পদে তো উনি ছিলেন, উনি তো একটা পদে ছিলেন না। তো তখন তো ওনারা কিছু বলেন নাই। ওনারা হঠাৎ রাজসাক্ষী, তাদেরকে জবাবদিহি করতে হবে, এইসব যদি বলেন, তাহলে তো আমি মনে করি জামাতের আমির সাহেব যিনি, তাকেও রাজসাক্ষী করে জবাবদিহি চাওয়া উচিত, যে ওনারা কি মনে করে চুপ করেছিলেন। কারণ খলিলুর রহমান সাহেব বলেছেন যে আমেরিকার সাথে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে, এটা বিএনপি এবং জামাত দুই দলই জানতো। তাকে এখন বলা হচ্ছে যে লন্ডন কনস্পিরেসি। লন্ডনকে যদি গাদ্দার কেন বলা হচ্ছে? লন্ডনকে যদি কনস্পিরেসি মনে করা হয়, তাহলে লন্ডনে যাওয়ার পরপরই তারা এটা বিরোধিতা করলেন না কেন? তারা এই কনস্পিরেসির পরবর্তীতে সবকিছু কি তারা মেনে নিলেন কেন? এটাও তো একটা প্রশ্ন। তাহলে আমার কাছে মনে হয় যে পরাজিত পক্ষ যেমন সবসময় হইচই করে, তারা হইচই করছে। গাদ্দার বলার কি কারণ? গাদ্দার বললে আরেকটা প্রশ্ন চলে আসে, গাদ্দার কে? ধরেন আপনার বিশ্বস্ত লোক যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে তো আরো রাজসাক্ষী হবেন জামাতের আমির সাহেব, ওনাকে বলতে হবে যে কেন গাদ্দার এবং কেন কোন বিশ্বাসঘাতকতা করেছেন খলিল সাহেব, এটাও বলতে হবে। অতএব এই কথাগুলিকে আমি খুব গুরুত্বের সাথে দেখতে চাই না। আমি ব্যক্তিগতভাবে আমার ধারণা ওই একই ঘটনা, নির্বাচনের যে পরাজয়, যে ভরাডুবি, সেই ভরাডুবির বিষয়টি থেকে তার সমর্থকদেরকে উদ্ধার করার জন্য এখন উধরপিণ্ডি বুধর ঘাড়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। রিজওয়ানা হাসানকে উল্লেখ করে সেটি বলা হচ্ছে, রিজওয়ানা হাসানকে নিয়ে তো অনেক প্রশ্ন করা যেত। স্বঘোষিত কথা, উনি তো কোনো রাজসাক্ষী বা স্বঘোষণাও দেন না, উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এরকম একটা লেখাও আবার লিখেছেন সাখাওয়াত সাহেব। তো ওনারা কেউ লিখছেন, কেউ সাক্ষাৎকার দিচ্ছেন। তো এইগুলি হচ্ছে তাদের ব্যক্তিগত মতামত। সেইখানে তিনি কিছু জায়গাতে কথা বলেছেন যেটা নিয়ে আসলে প্রশ্ন উদিত হয়েছে। যেমন একটা জায়গায় তিনি বলেছেন যে কোন একটি অংশকে তারা মেইন স্ট্রিমের অংশ হতে দেন নাই, রাজনীতির কোনো একটা অংশকে তারা মেইন স্ট্রিমে আসতে দেন নাই। মেইন স্ট্রিমে তো সবাই ছিল, ওনারা তো 30টা দলকে মেইন স্ট্রিমে নিয়ে বাকিদেরকে বাইরে বের করে দিয়েছেন শুরুতেই। তো যে 30টা দলকে বা 29টা দলকে তারা কয়টাকে ডেকেছিলেন এই যে ঐকমত্য কমিশনে, ফুয়াদ? মানে খুচরা খাচরা যুক্ত করলে প্রায় 30-এর কাছাকাছি হবে। মেজর 10-12টা দল, মেজর 10-12টা দল, সব মিলিয়ে 30টা দল। এর বাইরেও নিবন্ধিত দল ছিল, তাদেরকে তো ওনারা ডাকেনি নাই। তো শুরুতেই তো ওনারা মেইন স্ট্রিমকে বাদ দিয়ে নতুন মেইন স্ট্রিম তৈরি করেছেন এবং মেইন স্ট্রিমে একটা দলকে আসতে দিয়েছেন, সেটা হচ্ছে এনসিপি, যারা নিবন্ধিত ছিল না। কিন্তু তাদেরকে তো মেইন স্ট্রিমে, এয়ার স্ট্রিমে, গালফ স্ট্রিমে সব জায়গাতে সাথে নিয়ে ঘুরতেন আমাদের প্রধান উপদেষ্টা। তাদেরকে ছাড়া তো উনি কোথাও যেতে পারতেন না, এরকম একটা অবস্থা ছিল। লন্ডনে যে কেন নেন নাই, এটাই তো আমি একটু অবাক হয়েছি। তো তার মানে তো ওনারা শুরুতেই মেইন স্ট্রিম বানাচ্ছেন বা বানাচ্ছেন না, এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন না। এখন ওই কবিতাটার কথা মনে করতে হয় আর কি, যে যখন কাউকে ধরে নিয়ে যাচ্ছে, প্রথমে ভেবেছে ধরে নিয়ে যাচ্ছে শত্রুকে, ভেবেছে ধরে নিয়ে যাচ্ছে কমিউনিস্টকে, ধরে নিয়ে যাচ্ছে সামাজিক আন্দোলনকারীকে, শেষ পর্যায়ে এসে দেখে যে নিজেই ধরা পড়েছে, এখন নিজেকে ধরতে এসেছে, কিন্তু তার পক্ষে বলার মতো কেউ নাই। ওনারা যদি এই অসুবিধাগুলা, এই যে একচোখা মনোভাব এই তথাকথিত অন্তর্বর্তী সরকারের,
তারা যদি শুরুতেই প্রতিবাদটা করতেন তাহলে এই পর্যায়ে এসে এই গাদ্দারি পোদ্দারি এগুলা নিয়ে আলোচনা করতে হতো না। আরেকটি কথা বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটি জামায়াত ইসলামী পর্যালোচনা করে দেখবে, এর মধ্যে ইতিবাচক। কোথায় খলিল সাহেব তো বলেছেন তারা এরই মধ্যে পর্যালোচনা করে দেখেছেন। এখন নিশ্চয়ই কোনো একটি পক্ষ মিথ্যা কথা বলছে, দুই পক্ষ তো একই সাথে সত্য কথা বলছে না। কারণ এক দল বলছেন আগেই জানতেন, আরেক দল বলছেন আমরা পর্যালোচনা করব। এতদিন করলেন না কেন? এত বড় একটা গুরুত্বপূর্ণ চুক্তি, সেটা আপনারা এতদিন পর্যালোচনা না করে রেখে দিলেন কেন? এই চুক্তি পর্যালোচনা করার পর যদি আরো নতুন নতুন গাদ্দার বের হয়ে আসে তখন ওনারা কি করবেন? শব্দটাও তো ওনারা বাংলায় বলেন না, শব্দটাও উর্দু ছাড়া বলতে পারেন না। গাদ্দার বলতে তো হবে বিশ্বাসঘাতক। তুষার ভাইয়ের কাছে আসবো আবার। এই পর্যায়ে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফদের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই জামাতের বক্তব্যটি আজকে দেখেছেন, সেই বিষয়ে আসলে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে যে রেজওয়ানা আপার ইন্টারভিউ যেটা শুনলাম, ওখানে কিন্তু আসলে উনি নির্বাচনকে নিয়ে কিছু বলেন নাই। প্রশ্নটা ছিল মাজার ভাঙার চেষ্টা যারা করেছে, বাউলদের উপরে যারা অ্যাটাক করেছে, এইরকম মানে ধর্মীয় উগ্রপন্থাকে রেফার করে। ধর্মীয় উগ্রপন্থা তো বাংলাদেশে আছে, এটা কেউ তো অস্বীকার করতে পারবেন, ফ্যাক্ট। সব সমাজে আছে, সব সমাজে একটা উগ্রপন্থার জায়গা আছে। দেয়ার আর ব্ল্যাক শিপস ইন এভরি কমিউনিটি। তো সেই জায়গাতে উগ্রপন্থার সাথে যারা জড়িত তারা কিন্তু নট নেসেসারিলি রাজনীতি করেন, তারা কিন্তু ইসলামিক দল করেন অথবা ধর্মীয় রাজনৈতিক দলের সাথে জড়িত, তেমনটা কিন্তু খুব বেশি প্রমাণিত হয়নি। এগুলো খুবই ইন্ডিভিজুয়াল সেপারেটিস্ট ফোর্স। তো সেই জায়গাতে আমার কাছে পুরোপুরি পরিষ্কার না যিনি আসলে নির্বাচনকে মিন করেছেন কিনা। তারপরে ওনার একটা ছোট এক প্যারাগ্রাফ একটা বক্তব্য দেখলাম যে উনিও বলেছেন যে আমি আসলে নির্বাচনকে মিন করে এই কথাটা বলি নাই। তার বক্তব্য ছিল যে এই ধরনের নারী বিদ্বেষী উগ্র সাম্প্রদায়িক লোকরা যেন কোনো সমাজে মূলধারা হতে না পারে, এবং আমাদের সময় আমরা যখন সরকার চালিয়েছি আমরা চেষ্টা করেছি তাদের বক্তব্য যেন মূলধারায় না আসে। সেটাকে আসলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং পর্যন্ত নেওয়া যাবে কিনা পুশ করে আমি আসলে শিওর না। এটা এত দূর পর্যন্ত নেওয়াটা মনে হয় ন্যায্য হবে না আর কি। ইলেকশন অ্যাট সাম পয়েন্ট কিছু মাত্রায় ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি বোধ করি 111-এর মতো 2008-এর মতো এইবারও বিএনপি ক্ষমতায় আসতো, 160-70 সিটের ভিতরে বিএনপি ক্ষমতায় আসতো, কিন্তু 50-60টা সিটে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো সেইটা একজন উপদেষ্টা মিলে অথবা রেজওয়ানা আপার মতো একজন মিলে এটা কাজটা করবেন অথবা করতে পেরেছেন, এইটার জন্য আসলে খুব সলিড এভিডেন্স লাগবে আর কি। ইঞ্জিনিয়ারিংয়ের অনেক প্রসেস সম্পর্কে আমরা জানি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়, এটার জন্য প্রশাসন বেশি ইনভলভ থাকে আর কি। আমাদের বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থাগুলো এগুলো নিয়ে কাজ করতে হয়। তো সেখানে একদম এক্স্যাক্টলি একজন উপদেষ্টাকে এ ব্যাপারে দায় দেওয়ার ব্যাপারে আমি আরও সতর্ক থাকবো, কারণ ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে তো এটা সবার স্টেক, এটা আমাদেরও সরকার ছিল, সব দলের সরকার ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রেজওয়ানা আপার উচিত উনি বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে দেওয়া, উনি আসলে কি বলেছেন, কি মিন করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে এত সলিড এভিডেন্স নিয়ে আমাদের কথা বলা দরকার। আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে কথা বলেছেন, তাকেও জিজ্ঞাসাবাদের কথা বলেছেন এবং তার অপসারণ দাবি করেছেন। দেখেন, খলিল ভাই আমাদের খুব পূর্ব পরিচিত অনেক বছর থেকে। তা এখন খলিল ভাইকে আমি যতটুকু চিনি যে উনি খুব প্রফেশনাল মানুষ, দক্ষ মানুষ, অনেক যোগ্য মানুষ, এবং ওনার রেজিগনেশন তো মোটামুটি সবাই চেয়েছে, বিএনপিও চেয়েছে একসময়। উনি দ্বৈত নাগরিক কিনা, বাংলাদেশের সুশীল সমাজরা তো বেশ গরম করে ফেলছিল যে ওনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা ঠিক হয়েছে কিনা। ইভেন ইন্ডিয়া পর্যন্ত কনসার্ন হয়ে গেছে যে উনি মিলিটারি অফিসার না, দ্বৈত নাগরিক, এরকম একজন মানুষকে আর্মড ফোর্সেসরা তার কাছে রিপোর্টিং বস এটা মেনে নেবে কিনা। এবং বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপে তাকে নিয়ে একটু রিজার্ভেশন ছিল, সেটা আমরা তখন দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনার পারফরমেন্স যদি জাজ করি গত অ্যাপয়েন্টমেন্টের পর থেকে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে, উনি কিন্তু খুব বেশি ফাউল করেছেন এমনটা কোথাও আমি দেখি নাই। বরং রোহিঙ্গা ইস্যুটাকে ইন্টারন্যাশনালাইজ করা, তাকে লন্ডন কনস্পিরেসির জনক বলা হচ্ছে কেন, বা গাদ্দার এই শব্দগুলো কেন? সেটা আপনি বলতে পারেন যে উনি অতিমাত্রায় এটা শুধু তো দেখেন, এই কাজটা তো প্রধান উপদেষ্টা ছাড়ার মানে অনুমোদন ছাড়া এই কাজটা হইতে পারে না। এবং শুধু তাই না, প্রধান উপদেষ্টা অবশ্যই নিজস্ব আরও কোনো উপদেষ্টাকে বলেছেন এরকম একটা মিটিং অ্যারেঞ্জ করার ব্যাপারে, যাওয়ার ব্যাপারে। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা তোলার সুযোগ যেমন আছে, আবার ডক্টর খলিলকে এককভাবে এই দায়ও দেওয়া যাবে না। এটা করে থাকলে প্রধান উপদেষ্টা সহ কয়েকজনে মিলিয়ে এটা করেছেন।
করায় লাভ ক্ষতি কি হয়েছে? লাভ ক্ষতি যেটা হয়েছে, বিএনপির সাথে সরকারের টেনশন চলছিল, টেনশনটা কমে গেছে। ক্ষতি যেটা হয়েছে যে সরকার প্রচ্ছন্নভাবে একটা দলের প্রতি হেলে গেছে, এরকম একটা মেসেজ আসছে। এবং দেশে আসার পরেও যে পরিমাণ তাকে প্রোটোকল দেওয়া হয়েছে, নিরাপত্তার জন্য নাগরিকের প্রোটোকল একটা, কিন্তু যে লেভেলের এসএফ লেভেলের প্রোটোকল দেওয়া হয়েছে, এতে পুরো প্রশাসন কিন্তু বায়াসড হয়ে গেছে। এবং যার ফলাফল আমরা নির্বাচনে দেখেছি। প্রশাসনকে দিয়ে আমরা কোনো কাজ, নিরপেক্ষতার কাজ করাইতে পারি নাই। প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নাই। কারণ প্রশাসন ধরে নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে মেসেজ দিয়েছে যে এইরকম একটা সরকার আসবে, অথবা ওইদিকে ঢেলে যাও, ওইদিকে মানে রুজু হয়ে যাও, বায়াসড হয়ে যাও। তো সেই যে আমরা দেখতে পাচ্ছি, এবং যারা হয় নাই তাদেরকে কিন্তু আপনার পদটা ইতিমধ্যে খেয়ে ফেলে ডাম্পিং পোস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো ডক্টর খলিলের ব্যাপারে মনে হচ্ছে, এবং উনি কিন্তু ইন্টারভিউতে ফরেন পলিসির ব্যাপারে পরিষ্কার করে বলেছেন যে উনি শহীদ জিয়ার রাজনীতিতে ফেরত যাবেন। দিল্লির আধিপত্যবাদ বা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট, সভরেন্টি, এই কোশ্চেনগুলো প্রাইম জায়গাতে আসবে। তো সেখানে ওনার পারফরমেন্সকে এখনও প্রশ্নবিদ্ধ করার মতো জায়গাতে আমি দেখি নাই। ইরান ইস্যুতে ওনার বক্তব্যটা খুবই লাইট হয়েছে। উনি আমেরিকা ইসরায়েলের নাম উচ্চারণ করেন নাই। এটার একটা কারণ হতে পারে যে বাংলাদেশ এখন জেনারেল অ্যাসেম্বলির সমত চেয়ারম্যান হওয়ার জন্য কন্টেস্ট্যান্ট। তো সেখানে তো এই ভোট লাগবে অনেকের, এবং গুরুত্বপূর্ণ সুপার পাওয়ার হিসাবে আমেরিকা যদি তার অনবোর্ড না থাকে, তাহলে এই ভোটে হয়তো বাংলাদেশ জিতবে না, এমন একটা বিষয় হয়তো মাথায় কাজ করে থাকতে পারে। বাট মোটা দাগে আমাকে দেখতে হবে যে উনি পররাষ্ট্রমন্ত্রী আকারে ওনার পারফরমেন্স কি, ওইটা কি আমরা সমালোচনা করব, পক্ষে বিপক্ষে, দেশের স্বার্থ সাপেক্ষে। জি, তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, বাংলাদেশ ব্যাংক নিয়ে অনেক কথা হয়েছে। আজকেও টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে তার নিয়োগ বাতিল করার দাবি জানানো হয়েছে। আজকে দেখলাম আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ হচ্ছে, সেটা গ্রাহকরা করছেন। জি, গ্রাহকদের বিক্ষোভ করার তো অনেক কারণ রয়েছে, কেননা বাংলাদেশ ব্যাংক হচ্ছে তদারককারী প্রতিষ্ঠান, রেগুলেটরি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক একই সাথে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বাংলাদেশের টাকা জমা থাকে। বাংলাদেশ ব্যাংক মুদ্রা ইস্যু করে। বাংলাদেশ ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ ফাংশন আছে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের মুদ্রানীতি, বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের নীতি, সব কিছু তারা ঘোষণা করেন। নীতি সুদ হার, ব্যাংকের সুদ কত হবে, বন্ডের দাম কত হবে, সব কিছু বাংলাদেশ ব্যাংকই করেন। মূলত অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা অর্থ মন্ত্রণালয়ের মুরব্বী হিসেবে অর্থ মন্ত্রণালয়ে থাকে, কিন্তু বাংলাদেশ ব্যাংক এই কাজটা করে। এখন বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হয়েছেন, তাকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সেই আলোচনা সমালোচনাগুলি এখন প্রায় সবাই জানেন, কিন্তু আন্দোলন বিক্ষোভ হচ্ছে অন্য কারণে। বাংলাদেশ ব্যাংক এই তদারকিতে গিয়ে তারা তদারকি না করে তাদের দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তার আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশের ব্যাংকগুলি লুটপাট করা হয়েছে, এবং লুটপাট করা হয়েছে ঋণ ইস্যু করে। বিভিন্ন ভুয়া কোম্পানি, ঋণ ফেরত দিতে পারবে না এমন কোম্পানি, 2 দিনের কোম্পানি, এমন একটা কোম্পানি যার কিনা মালিকের এনআইডি ইস্যু হয় নাই, এরকম কোম্পানিতেও লোন দেওয়া হয়েছে, এবং বড় বড় অঙ্কের লোন, যে লোন নিয়ে আসলে টাকাগুলি সরিয়ে ফেলা হয়েছে। এমন নয় যে আমদানি রপ্তানি তো ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস করে টাকা সরানো হয়েছে। টাকা সরাসরি ব্যাংক থেকে ঋণের নামে নিয়ে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে তুলে নেওয়া হয়েছে। এইরকম লুট, প্রকাশ্য লুট, এটা বাংলাদেশ ব্যাংক করতে দিয়েছে। ফলে সাধারণ গ্রাহক তার টাকা ফেরত পাচ্ছে না। এখানে আমার ধারণা যে আমরা যে 3 জন আছি, তাদের মধ্যে 2 জন থাকবে যাদের আত্মীয় স্বজন হোক বা নিজে হোক, তাদের ঘটনা এটা ঘটেছে। অর্থাৎ প্রত্যেকের ঘরে এই ঘটনাটা ঘটে গিয়েছে। কেউ না কেউ এখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছে। ফলে বাংলাদেশ ব্যাংকের প্রথম দায়িত্ব হওয়া উচিত এই টাকাগুলি ফেরত করার ব্যবস্থা করা। টাকা যে কোনোভাবে ফেরত দিতে হবে। বেইল আউট করছে তারা মালিকদেরকে তাদের বেইল আউট করবে না, তারা গ্রাহকদেরকে বেইল আউট করবে। এটা হওয়া উচিত মানে কাজ। সেটার জন্য হচ্ছে কাজটা। আর টিআইবি কেন তাকে অপসারণ করতে বলেছে, টিআইবি তো নিশ্চয়ই এটা ব্যাখ্যা করেছে। টিআইবির ব্যাখ্যায় যদি যুক্তি থাকে, তাহলে সেই যুক্তি বিবেচনা করবেন সরকার। আমি অপসারণ কিংবা তাকে রাখা, দুইটার চাইতেও বেশি বলবো, সরকারের লক্ষ্য রাখা উচিত যে কোনো নিয়োগের সময় যাতে তারা এমন নিয়োগ দেন যে কাজটি তিনি করছেন তার সঙ্গে তার ব্যক্তি স্বার্থের কোনো যোগাযোগ না থাকে। ব্যক্তি স্বার্থের যোগাযোগ থাকলে আপনি যত কিছুই বলেন না কেন, কিছু না কিছু জায়গাতে ব্যক্তি স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থ এটা দ্বন্দ্বের মুখোমুখি পড়বেই। তো যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, তিনি ব্যবসায়ী, তার ঋণ রিশিডিউল করানো হয়েছে। তিনি এমন কোনো একটি প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার যেটার দাম বেড়ে চলেছে, যেই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার আবার এই যে ব্যাংকের গ্রাহকরা যার বিরুদ্ধে আন্দোলন করছেন, ব্যাংক লুটেরা এস আলম,
সে এস আলম হচ্ছে সেই সেই কোম্পানিতে প্রসঙ্গটি মালিক। আজকে টিআইবি তুলেছে। ফলে এই যে সমস্যাগুলি তৈরি হয়েছে এইগুলি আসলে খুবই আমি মনে করি যে গুরুতর, এবং এই সমস্যাগুলির দিকে খেয়াল রাখা খুবই জরুরি। কেননা এই যে বাইরে যে গ্রাহকরা হাহুতাশ করছেন, এদেরকে লুট করার পেছনে পিকে হালদারের সাথে সম্পৃক্ত অন্যান্য কিছু লোক, এস আলমের কোম্পানিগুলি, এবং এস আলম শুধু নয়, এস আলমের বন্ধুস্থানীয় কোম্পানি এবং কিছু ব্যাংকের মালিক, কিছু ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা, এরা মিলে একটা সিন্ডিকেশনের মতো তারা এই ব্যাংকগুলিকে লুট করেছেন। আজকে সাধারণ লোকের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশনের টাকা, অনেক বিধবার সংসার চালানোর টাকা, অনেক অসুস্থ লোকের ঔষধের টাকা, যারা মাসে মাসে লাভ নিয়ে এগুলো করতেন, কারো বিশেষ শিশুর জন্য জমিয়ে রাখা শেষ দিনের সঞ্চয়, এই জিনিসগুলি লুট হয়েছে। এইগুলি কোনোভাবেই ক্ষমার যোগ্য না, এবং এই ক্ষমার অযোগ্য অপরাধকারীর প্রতিষ্ঠানে যদি গভর্নরের শেয়ার থাকে তাহলে এটা তো খুব ভয়ঙ্কর। কেননা আমি আগের গভর্নরের কথা বলি, এই যে তালুকদার সাহেবের পরিবার পরিজনের শেয়ার আছে বলে অভিযোগ ছিল বেস্ট হোল্ডিংসে, যেই বেস্ট হোল্ডিংসে আবার শেয়ার ছিল নাফিস শারাফাত এবং কি বলে বেনজির সাহেবদের। আবার সেই বেস্ট হোল্ডিংসের মালিক ছিলেন বিএনপির একজন পুরনো এমপি, যিনি আবার দেশের একটা বড় হোটেলের মালিক। এই যে বড় লোকদের মধ্যে নেক্সাস এবং তাদের মধ্যে মিলেমিশে টাকা পয়সা হাফিস করার চেষ্টা, টাকা পয়সা লুটপাট করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটি কোম্পানির মধ্যে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মানে শেয়ার থাকে, আমার মনে হয় এগুলি আগেই বিক্রি করে দিয়ে বা সরে গিয়ে এটা করা উচিত ছিল। কেন জানেন? পুরো শেয়ার মার্কেট পড়ে আছে, শেয়ার মার্কেটের দাম বাড়ছে না, শেয়ার মার্কেট নিয়ে সবাই খুব চিন্তিত। ব্যাংকের শেয়ারের দাম 10 টাকার শেয়ার 5 টাকা, 4 টাকা, 3 টাকা গিয়ে পৌঁছেছে। যে 5টা ব্যাংকে একীভূত করা হচ্ছে, এই একীভূত করা ব্যাংকগুলোর যে শেয়ার, সেগুলির মূল্য শূন্য করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের পয়সা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে, শেয়ারের দাম শূন্য, তারা সর্বশান্ত হচ্ছেন না। অথচ সেই একই শেয়ার মার্কেটে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে, ওই প্রতিষ্ঠানটা কি করে যে সেটা শেয়ারের দাম বাড়ছে? তো এই যে আবারও এস আলমদের লাভ করার একটা চেহারা দেখা যাচ্ছে, এইটা তো ভালো না, এবং আমি মনে করি যে এইটা নিয়ে কথা বলতে হবে। এবং আপনি আমাকে প্রশ্নটা করেছেন এমন একটা টেলিভিশনে বসে যে টিভিটা তারা দখল করেছিলেন, তো বিচার হয়েছে? বিচার তো হয় নাই। অতএব আমি বিচার আচার কিছুই আশা করি না। বাংলাদেশে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নীরবে নিভৃতে কাঁদুক, কিন্তু এই সাধারণ লোকের টাকাগুলি ফেরত দিয়ে দেন। এই নিঃশ্বাস শেখ হাসিনার উপরে পড়েছে, এই নিঃশ্বাস সাধারণ মানুষের এই নিঃশ্বাস সমস্ত শাসকদের উপরে পড়বে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই টাকাটা ফেরত পাবেন না। ইউনূস সাহেবের যে গভর্নর ছিলেন, উনি হয়তো বুঝতে পেরেছিলেন নিঃশ্বাসের ঠেলা। উনি বলেছিলেন যে রমজান মাসের মধ্যে এনবিএফআই বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, যেগুলি পিকে হালদাররা লুট করেছে, সালাম লুট করেছে, সেইগুলির টাকাগুলি অন্তত আসল টাকাটা ফেরত দিবেন, সেটা রমজানের মধ্যে দিবেন বলেছিলেন। রমজান কিন্তু অর্ধেক চলে গিয়েছে এবং এখনো পর্যন্ত কোনো আশা নাই, কোনো ভরসা নাই যে টাকাগুলি তারা পাবেন। অনেকে ভেবেছিলেন এই টাকা ফিরলে এবার ঈদটা আনন্দে করবেন। একে তো ইউনূস সাহেব গেলেন না নামাজ পড়তে রোহিঙ্গাদের সাথে নিয়ে, আরেকদিকে ইউনূস সাহেবের গভর্নর টাকাটা না দিয়ে চলে গেলেন, আবার নতুন গভর্নর এসে উনি এস আলমের প্রতিষ্ঠানে শেয়ার কিনেছেন। সাধারণ মানুষের আর কি করার আছে বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়ে এই হইহুল্লা, এই যে হইহল্লা করা ছাড়া আর কোনো উপায় নাই। আমার মনে হয় আপনারাও গিয়ে একটু ওখানে দাঁড়াতে পারেন, কারণ আপনাদেরকে তো দখল করেছিল। এর বাইরে আর কি করা আছে আসলে আমাদের? এই দাঁড়ানো ছাড়া আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়।